আজ বৃহস্পতিবার মানেই টানা 4 দিন পর ফিরে আসা রহস্যবৃত্ত চ্যানেলে। ঘড়িতে বেজে রাত 8:59। শরতের স্নিগ্ধ এই সুন্দর রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যবৃত্তের 19তম এপিসোডে। আশা করি সকলে ভালো আছেন, ভালোর সাথেই আছেন। আমি বিপ্লব আছি আপনাদের সাথে এই ভয় আর অজানার বৃত্তে। রাত ক্রমশ গভীর হচ্ছে, চারপাশটাও নিস্তব্ধ হতে শুরু করেছে। আর এই নিস্তব্ধতার মাঝে কল্পনা করুন, একটি মেয়ের বিয়ের রাতেই বদলে গেল তার জীবন। শুরু হলো অদ্ভুত আচরণ, ভয়ঙ্কর তাণ্ডব আর এক অদৃশ্য শক্তির অভিশাপ। যতবারই তাকে বাঁচানোর চেষ্টা করা হলো, ততবারই সেই শক্তি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আর এভাবেই কোনো একদিন সেই অদৃশ্য শক্তি শুধু তাকে নয়, বরং তার সন্তানকেও নিজের দখলে নিতে চাইল। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এরকমই লোমহর্ষক ঘটনাটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত এবং সম্মানিত শ্রোতা মারিয়া আক্তার। আপনার সাথেও ঘটে যাওয়া এমন কোনো ঘটনা, আপনার শোনা কিংবা জানা ঘটনাগুলো ইমেল করুন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস rahossobritto@gmail.com। সম্মানিত দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের 19তম এপিসোডের মূল ঘটনায়। যেভাবে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি সেভাবে পড়ে শোনানোর। আমার এই শব্দ চয়নের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আহ্বান করব ক্ষমার দৃষ্টিতে দেখার। আমি মারিয়া আক্তার। আজকে যে ঘটনাটি শোনাচ্ছি, এই ঘটনা আমার খালুর কাছ থেকেই শোনা। আমার খালামণি রানী আন্টির যখন বিয়ে হয়, তখন আম্মুর বয়স ছিল মাত্র 4 বছর। তখনকার দিনে বিয়ে হলে নতুন বউকে পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হতো। ঠিক তেমনি আন্টিকেও পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। অবশ্য আন্টির শ্বশুরবাড়ি নানুবাড়ি থেকে বেশি দূরে নয়। আন্টির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটা বটগাছ পার হয়ে যেতে হয়। সেই বটগাছে সবসময় একটা খারাপ জিন বসবাস করত। যখনই সেই বটগাছের সামনে দিয়ে লোকেরা পালকি নিয়ে যাচ্ছিল, তখনই আন্টির পা থেকে জুতাটা খুলে পড়ে যায় এবং জুতাটা সেই জিনের ছায়ায় পড়ে। লোকেরা পালকি নামায় আর আন্টি তার জুতাটা পরে নেয়। সেখান থেকেই মূলত আন্টিকে জিনে ধরে এবং আন্টির জীবনকে প্রায় নরক বানিয়ে ফেলে। শ্বশুরবাড়ি পৌঁছানোর পর সবাই মিলে আন্টিকে ওনার থাকার রুমে নিয়ে যায়। এরপরই শুরু হয় ওনার তাণ্ডব লীলা। রুমের ভিতর যত জিনিসপত্র ছিল সব ভেঙে চুরমার করে দিচ্ছিলেন আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। খালু আন্টিকে থামানোর জন্য ওনার কাছে যাওয়ার চেষ্টা করে, আর তখনই আন্টি একটা ছোট বাক্স খালুর দিকে ছুঁড়ে মারেন, যার দরুন খালুর কপালে অনেক ব্যথা পায়। এভাবেই কিছুক্ষণ পর আন্টি আপনা আপনি অজ্ঞান হয়ে পড়ে যায়। আন্টির শ্বশুর এইসব দেখে বুঝতে পেরেছিলেন যে আন্টিকে কোনো জিনে ধরেছে। এভাবেই দিন কাটতে থাকে। তবে সেই জিন কোনো মতেই আন্টিকে ছাড়ছিল না। কিছুদিন আন্টি ভালো থাকতো, তো কিছুদিন পর আবার শুরু হয় ওনার তাণ্ডব লীলা। একদিন আন্টি খালুকে বললেন আম্মুকে ওনার বাড়িতে নিয়ে আসতে এবং এটাও বললেন যে কিছুদিন আম্মু ওখানে থাকবে। আম্মুকে আন্টি অনেক আদর করত, তাই আম্মুর জন্য ওনার মন খারাপ হচ্ছিল। তাই মূলত তিনি এই ইচ্ছাটা প্রকাশ করলেন। আন্টির কথা মতো খালু আম্মুকে নিয়ে যায় ওনার বাড়িতে। সেখানে একদিন আম্মু ভালোভাবেই থেকেছিল, কিন্তু পরের দিন মধ্যরাতে আম্মু নানুর জন্য কান্না শুরু করে। কোনো মতেই আম্মুকে আর রাখা যাচ্ছিল না। তখন খালু ঠিক করলেন আম্মুকে নানু বাড়ি দিয়ে আসবেন, কারণ আগেই বলেছি নানু বাড়ি থেকে উনার বাড়ি বেশি দূরে নয়। খালু আম্মুকে নানু বাড়ি পৌঁছে দিয়ে যখন চলে যাচ্ছিল, তখনই তিনি আমার মামার কণ্ঠে কিছু কথা শুনতে পান। তিনি শুনতে পান মামা ওনাকে বলছে, আরে এই রাতের বেলায় চলে যাচ্ছেন যে, আজকে থেকে যান, বরং কাল সকালে যাবেন। খালু তখন বললেন, না ভাই, আমাকে চলে যেতে হবে, আরেকদিন আসব। এই কথাটা বলে খালু নানু বাড়ি থেকে অনেকটা দূরে এসে পড়েছেন, কিন্তু তখনও তিনি মামার কণ্ঠে ওই একই কথা শুনতে পাচ্ছিলেন। তিনি পিছনে ফিরেও কাউকে দেখতে পেলেন না।
এবার ওনার সন্দেহ হলো। তিনি আন্দাজ করতে পারলেন যে ওইটা মামা না, অন্য কেউ ছিল। আর এটা বোধগম্য হতেই তিনি হাঁটার স্পিড বাড়িয়ে দেন। কিছু দূর যেতেই তিনি দেখতে পান ওনার সামনে প্রায় 10-12 জন হুজুরের মতো লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। সবাই সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। তিনি বুঝতে পারলেন এরা সাধারণ কেউ নন, এরা সবাই জিন। তিনি এখন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে তিনি জোরে জোরে কালিমা পড়ে এক দৌড় দিলেন। আর এক দৌড়ে তিনি বাড়ি পৌঁছে গেলেন। আর তখনও তিনি শুনতে পান এক ভয়ানক কণ্ঠস্বর, আর একদিন এই সময় আসিস, পরে বুঝাবো। তিনি বাড়ি পৌঁছে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আন্টি যখন গর্ভধারণ করলেন তখন প্রায় মধ্যরাতে আন্টিকে খুঁজে পাওয়া যেত না। সকাল হলেই আন্টিকে কোনো গাছের উপর, কোনোদিন জঙ্গলে, আবার কোনোদিন খেতেও পাওয়া যেত। একদিন আন্টি মধ্যরাতে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন খালু সজাগ হয়ে যান। উনি সেদিন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, যার কারণে রাতে ওনার ঘুম আসছিল না। তিনি দেখলেন আন্টি ঘর থেকে বেরিয়ে গেছেন। দেখা মাত্রই তিনি আর এক মুহূর্ত দেরি না করে আন্টির পিছনে যেতে লাগলেন। তিনি যেতে যেতে দেখলেন আন্টি একটা জঙ্গলের ভেতর ঢুকছেন। তিনি তখন দৌড়ে গিয়ে আন্টিকে ধরলেন, কিন্তু তখন আন্টির শরীরে এতটাই শক্তি ছিল যে তিনি আন্টির সাথে পেরে উঠতে পারছিলেন না। তিনি তখন কিছু দোয়া দুরুদ পড়ে আন্টির গায়ে ফু দিলেন। ফু দেওয়া মাত্রই আন্টি অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর কয়েক মাস আন্টি ভালোই ছিল। ওনার প্রথম বাচ্চা শারমিন আপুর জন্ম হয়। শারমিন আপুর জন্মের পর সেই জিন তখন আন্টিকে ছেড়ে শারমিন আপুর উপর লেগেছিল। শারমিন আপুকেও তারা প্রায় খুঁজে পেত না। পরবর্তীতে শারমিন আপুকে বড় বড় হাড়ি পাতিলের ভিতর পাওয়া যেত। এছাড়াও শারীরিকভাবে শারমিন আপুর অবনতি হচ্ছিল। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হচ্ছিল না। তখন সবাই বুঝতে পারল যে রানী আন্টিকে যে জিন ধরেছিল সেই জিনের জন্যই হয়তো শারমিন আপুর এই অবস্থা। তখন খালু ওনাদের এলাকার একজন বিখ্যাত কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ সবকিছু শুনে সেই জিনকে ডাকলেন আর বললেন আন্টিকে আর শারমিন আপুকে ছেড়ে দিতে। কিন্তু সেই জিন শারমিন আপুকে ছাড়তে রাজি হলেও আন্টিকে ছাড়তে কোনো মতেই রাজি নয়। এর কারণ জানতে চাইলে জিন আন্টির বিয়ের রাতের কাহিনীটা বলে, যেদিন আন্টির পায়ের জুতো জিনের ছায়ায় পড়ে যায়। তাই সে কোনো মতেই আন্টিকে ছাড়বে না। তখন কবিরাজ তাকে বোতলে বন্দি করার ভয় দেখায় এবং এটাও বলে যে তাকে খুব ভয়ানক শাস্তি দেবে। এতেও জিন রাজি হচ্ছিল না। অবশেষে কবিরাজ জিনকে বোতলে বন্দি করে ফেলে। তখন জিন ভয় পেয়ে যায় আর কবিরাজের কাছে ওয়াদা করে যে সে আর কোনোদিন আন্টিকে ধরবে না। কিন্তু একটা শর্ত আছে, মধ্যরাতে যেই সেই বটগাছের নিচ দিয়ে যাবে তাকেই সে ধরবে। কবিরাজ রাজি হলেন এবং তাকে মুক্ত করে দিলেন। এরপর থেকে আর আন্টির জীবনে জিন সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। বেশ কয়েক বছর পর একজন লোক তার নিজস্ব সুবিধার জন্য সেই বটগাছটি কেটে ফেলে। গাছটি কেটে বাড়ি ফিরতেই ওনার মাথা ঘুরতে থাকে। এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। তখন ওনার বাড়ির লোকেরা ওনাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায়। সবাই ওনার মাথায় পানি ঢালতে থাকে। বেশ অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি প্রায় পাগলের মতো আচরণ করতে লাগলেন। এক সময় তিনি পাগল হয়ে যান। ওনাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আর ঠিক 1 বছর পরেই সেই লোকের মৃত্যু হয়।
এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান। আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে, আপনার নাম সহ বা গোপনে। আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে। আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন। রহস্যবৃত্ত।